যখন আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন প্রিপেয়ার করি তখন প্রথম 3,50,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত, মানে এটার উপর কোনো ট্যাক্স আরোপ করা হয় না। তাহলে এখানে যে 5,18,000 টাকার কথা আমি বললাম সেইটার 3,50,000 টাকা কি প্রথমে করমুক্ত? অবশ্যই না। কারণ একজন সরকারি চাকরিজীবীর মোট আয়, যে বিভিন্ন আয়ের সমষ্টি এখানে বলছি না আমি আপনাদেরকে, এই মোট আয়ের সবগুলো আয় আবার কর যুক্ত না। এর মধ্যে বেশ কিছু আয় আছে যেগুলো কর অব্যাহতি পায় বা যেগুলোর উপর কর দিতে হয় না। যেমন আপনাদেরকে আমি ধরে ধরে শিখিয়ে দিচ্ছি, দেখেন, মূল বেতনের উপরে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, এটাকে আমি মার্ক করে দিলাম। বাড়ি ভাড়া ভাতা, এটা তার আপনার ট্যাক্স ফ্রি, এটার উপরে ট্যাক্স আরোপ করা হচ্ছে না। চিকিৎসা ভাতা ট্যাক্স ফ্রি। উৎসব বোনাস, হ্যাঁ, এটা ট্যাক্সেবল, ট্যাক্স দিতে হয় এটার উপরে। পয়লা বৈশাখ ভাতা, এটার উপর ট্যাক্স দিতে হয় না। এটা কিন্তু সকল সরকারি চাকরিজীবীর জন্য একই নিয়ম। তারপরে শিক্ষা সহায়তা ভাতা, সে যত টাকাই পাক এটার উপর ট্যাক্স দিতে হয় না। উৎসাহ বোনাস, সে যতটুকুই পাক এটার উপর আবার ট্যাক্স দিতে হয়। তার মানে দেখেন, এই এতগুলো আইটেমের মধ্যে, মানে 7টা আইটেমের মধ্যে 3টা আইটেম এর উপর শুধু তার কর আরোপ হবে। তাহলে এই 3টা আইটেমের যোগফল কত দেখেন? 2,40,000, তারপরে আছে 40,000, কত হলো? 2,80,000, তারপরে এখানে আছে 60,000। তাহলে কত হলো? 2,80,000 আর 60,000, 3,40,000। তাহলে আমার এই এক্সাম্পলে 3,40,000 টাকা এই চাকরিজীবীর আয় করযুক্ত। এখন আমরা একটু আগে বলেছি যে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দিতে হয় না। এখন এই ক্ষেত্রে এই চাকরিজীবীর যে আয়, করযোগ্য আয়, সেটা তো 3,50,000 টাকার চেয়ে কম। তাহলে তাকে কি ট্যাক্স দিতে হবে? তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে না। তাই তার টোটাল ট্যাক্সের পরিমাণ আসবে 0। এখন এইটাকে প্রচলিত ভাষায় অনেকেই জিরো রিটার্ন বলে থাকে। সে রিটার্ন জমা দিবে ঠিকই, কিন্তু তাকে কোনো কর দিতে হবে না। এর জন্য এটাকে প্রচলিত ভাষায় জিরো বলা হয়, যদিও আয়কর আইনে জিরো রিটার্ন বলতে কোনো শব্দ নেই। তারপর আমরা এটাকে সবাই জিরো রিটার্ন নামেই চিনে থাকি। এখন এই একই ব্যক্তির ধরেন যে যদি উৎসব বোনাস 4টা হইতো, কথাটা খুব খেয়াল করে শুনেন, উৎসব বোনাস 4টা হলে তার এখানে কয় টাকা উৎসব বোনাস হইতো? আপনার প্রতিটাই 20,000 টাকা করে। তাহলে 4টায় 4 20 80,000 টাকা হইতো। যেহেতু 60,000 টাকায় আপনার কত? 3,40,000, তাহলে আরো 20,000 যুক্ত হইলে, আরেকটা উৎসব বোনাস বাড়লে তার টোটাল আয় কত হইতো? এখানে করযোগ্য আয় 3,60,000 টাকা। খেয়াল করেন, এখানে নিয়মে বলা আছে 3,50,000 টাকা পর্যন্ত তার কত হবে? কর 0। তাহলে 3,50,000 গেলে আর কত থাকে? এখান থেকে 10,000 টাকা তার থাকে না। এই পরবর্তী 1,00,000 পর্যন্ত 5%, তাহলে 10,000 টাকার উপর 5%-এ কত হবে বলেন তো? 10,000 টাকার উপর 5%-এ হয় 500 টাকা। ঠিক আছে, তার এই ক্ষেত্রে এই ব্যক্তি যদি 4টা উৎসব বোনাস পায় ওই বছর, সবকিছু তার ঠিক আছে ইনকামের, তাহলে তার কিন্তু ট্যাক্স আসতেছে 500 টাকা। কিন্তু ইনকাম ট্যাক্সে একটা নিয়ম আছে, সেটা হলো কারো কর যদি ক্যালকুলেট হয়, ট্যাক্স আসে হিসাব করে, তাহলে তাকে ন্যূনতম কর দিতে হবে। এবং ন্যূনতম করের পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে এটা 5,000 টাকা। ঠিক আছে, তাহলে তার ট্যাক্স দেখেন 500 টাকা আসলেও হিসাব করে তাকে কিন্তু ন্যূনতম কর বাবদ 5,000 টাকা ঠিকই দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? এখন আরো একটু বাড়িয়ে বলি আপনাদেরকে, আরো একটু দীর্ঘ করে আলোচনাটা, সেটা হলো যে এই ব্যক্তির মনে করেন করযোগ্য আয়, এখানে আমি কত? 3,60,000 টাকা বলছি না? ধরেন হিসাব নিকাশ করে সবকিছু মিলিয়ে তার করযোগ্য আয় হলো 10 লাখ টাকা। তাহলে কিভাবে হিসাব করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে করযোগ্য আয় তো আপনারা ঠিক করতে পারবেন, বের করতে পারবেন, তাই না? 10 লাখ টাকা কিভাবে আসলো? এই যে তার মূল বেতন আসলো, তারপরে এই যে উৎসব বোনাস আসবে, তারপরে ধরেন তার উৎসব বোনাস, ধরেন কোন ব্যক্তির মূল বেতন হলো 50,000 টাকা, তাহলে এরকম বড় অ্যামাউন্ট আসবে না, 10 লাখ টাকা। এখন এই 10 লাখ টাকার উপর ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করবেন দেখেন। শুধু হিসাব করলেই হলো না, এখানে অনেক যোগ বিয়োগের বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো যে প্রথম 3,50,000 পর্যন্ত 0 আমি বলেছি, তারপরে 1 লাখ টাকা পর্যন্ত 5%-এ কত হয়? 5,000 টাকা। তারপরে 4 লাখ টাকা পর্যন্ত 10%, 4 লাখ টাকা 10% কত? 40,000 টাকা। কত টাকা হলো দেখেন তো? 3,50,000 আর একে 4,50,000 আর 4 লাখ, 8,50,000 হলো। 10 লাখ পর্যন্ত হইতে হলে আরো 1.5 লাখ টাকা লাগে না? তাহলে এই 5 লাখ তো পুরোটা লাগতেছে না, 1.5 লাখের উপর 15%, 1,50,000 টাকার 15% হলো 22,500 টাকা। তাহলে কোন সরকারি চাকরিজীবীর যদি 10 লাখ টাকা করযোগ্য আয় হয়, মানে মোট আয় না, খেয়াল করেন, মোট আয় থেকে করযোগ্য আয় কিন্তু আলাদা, একটু আগে আমি বলছি, তাহলে তার টোটাল ট্যাক্স হবে এইটা। তাহলে এটা আমি একটু যোগ করে দেখাই আপনাদেরকে। দেখেন এখানে 40 আর 22 কত হলো? 62,500, আর 5,000 কত হলো? 67,000।
500 হলো এই ব্যক্তির মোট কর, কিন্তু কথা হলো এই টোটাল ট্যাক্সই কিন্তু তাকে দিতে হবে না, যদি যদি কি যদি তার কিছু ট্যাক্স বেনিফিট নেওয়ার সুযোগ আছে। আমার এই রিলেটেড ভিডিও আছে, আপনারা জানেন হয়তো। বেশ কিছু জায়গায় ইনভেস্ট করলে সরকারকে আপনি কম ট্যাক্স দিতে পারেন, যেমন সঞ্চয়পত্র যদি কিনেন। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, এই ব্যক্তি যদি 1 লাখ টাকার সঞ্চয়পত্র কিনে, তাহলে সঞ্চয়পত্রে বিনিয়োগের 15%, মানে 15,000 টাকা এখানে তার এই 67,500 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে। এখন আরো বেশি কিনলে, ধরেন সে 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকারই সঞ্চয়পত্র কিনলো, তাইলে কি 5 লাখ টাকার 15% 75,000 টাকা বাদ দিয়ে তার ট্যাক্স দেয়াই লাগবে না, এরকম কিছু হবে না। এখানে একটা হিসাব আছে, সেটা হলো করযোগ্য আয় যত টাকা, যেমন 10 লাখ টাকা, এইটার 3%। খেয়াল করে শুনেন, 10 লাখ টাকার 3% কত রে ভাই? 30,000 টাকা না? 30,000 টাকা। অথবা আপনি ওই নির্দিষ্ট জায়গাগুলো যত টাকা বিনিয়োগ করছেন তার 15%। নির্দিষ্ট জায়গাগুলো কি কি? যেমন সঞ্চয়পত্র আছে, আপনি যদি ডিপিএস করেন, তারপরে আপনার জীবন বীমায় প্রিমিয়াম যদি বা পলিসি কিনেন, তারপরে সরকারি চাকরিজীবীরা তাদের বেসিকের একটা অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয় না, প্রভিডেন্ট ফান্ড, এটা সবাই রাখে। সেই বিনিয়োগ তো এরকম বেশ কয়েকটা জায়গা আছে, সেইগুলোতে যা বিনিয়োগ করবেন তার 15%-এ যা হয়, এই যা হয় তা এবং 30,000, এই দুইটার মধ্যে যেটা কম সেটা এখান থেকে মাইনাস করতে পারবেন। যেমন আমি বলে দিই, যেমন এই ব্যক্তি যদি ধরেন যে 3 লাখ টাকা বিনিয়োগ করতে, যেমন 2 লাখ টাকা সঞ্চয়পত্র সে কিনছে আর 1 লাখ টাকা সে প্রভিডেন্ট ফান্ডে জমা করছে, তাহলে তার বিনিয়োগ কত হইলো? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার 15% কত? 3-15-45,000 টাকা। তাহলে এই দুইটার মধ্যে কম কোনটা বলেন তো, 30,000 না 45,000? 30,000। এখান থেকে 30,000 টাকা আপনি বাদ দিতে পারবেন যদি 3 লাখ টাকা বিনিয়োগ করেন। 3 লাখ টাকা বিনিয়োগ না করে আপনি যদি 2 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 2 লাখ টাকার 15%ও তো 30,000 টাকা। তার মানে 2 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি 30,000 টাকা বাদ দিতে পারতেছেন। কিন্তু আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 1 লাখ টাকা সঞ্চয়পত্র কিনলে 15%-এ কত? 15,000 টাকা না? 15,000 টাকা আসে না? তাহলে এই ক্ষেত্রে আবার 30,000 আর 15,000-এর মধ্যে কম কোনটা? 15,000, তখন মাত্র 15,000 টাকা বাদ দিতে পারবেন। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি ধরে নিলাম এই ব্যক্তি 2 লাখ টাকাই বিনিয়োগ করছে বা 2 লাখ টাকার বেশি বিনিয়োগ করছে, তাহলে সে 30,000 টাকা এখান থেকে কি ট্যাক্স বাবদ ছাড় পাবে না, কর রেয়াত বাবদ ছাড় পাবে না। তাহলে এই 67,500 থেকে 30,000 টাকা বাদ দিলে কত থাকে? 37,500 টাকা। এইটা হলো এই চাকরিজীবীর আলটিমেট বা নেট ট্যাক্স পেমেন্ট। তো আপনাদেরকে জেনে রাখতে হবে, যদি নারী কর্মচারী হয়, সরকারি চাকরিজীবী নারী হয়, তাহলে কিন্তু এই লিমিটটা আবার বেড়ে যায়। আবার যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে লিমিটটা বেড়ে যায়, প্রতিবন্ধী হলে আরো বেড়ে যায়। এমন অনেক কিছু যদি কিন্তুর বিষয় আছে। আসলে ট্যাক্সের আইনটাই এরকম, আমাদের অনেক তথ্য আসলে একটা রিটার্ন করতে গেলে আপনার জানা থাকতে হয়। তো আশা করি আপনারা, আমি একটা সিম্পল জিনিস দেখাইছি যে ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে জিরো রিটার্ন আমরা কাকে বলি, কখন হয়, কখন ন্যূনতম কর দিতে হয়, এই জিনিসটা বুঝতে পারছেন। আর কখন আপনার ন্যূনতম করের বেশি ট্যাক্স আসলে বিনিয়োগের রেয়াত নিয়ে কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয় সেই জিনিসটাও আপনারা বুঝতে পারছেন।